তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎচুম্বকতা। হ্যাঁ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকতা, এগুলোর সংজ্ঞা তো তোমরা অবশ্যই পড়বা এবং এগুলোর প্রয়োগটা পড়বা। এগুলোর থেকে তোমার প্রশ্নটা কিভাবে আসে দেখো, তোমার ধরো তোমাকে বলবে যে এইটা যে বৈশিষ্ট্যটা, এই তিনটা একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে, সেটা কি আমি আগে এইটা দেখাই। যে ধরো তোমার তুলনা করতে বলবে যে ভাইয়া তুমি ধরো নাইট্রোজেনের তুলনায় নাইট্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই যে এই প্রশ্নটা একটু ভালোভাবে ভাইয়া দেখো, এই দুটার আয়নীকরণ শক্তির তুলনা করো। হ্যাঁ, আয়নীকরণ শক্তির কার বেশি। তো তোমার কাজ কি হবে ভাই, আয়নীকরণ শক্তি বলুক, আমি একটা জাস্ট দেখাচ্ছি, আমি সাজেশন আমি একটু দেখাচ্ছি। তাও আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকতা যেটাই বলুক না কেন ভাই, বা ঘ নাম্বার আসলে অবশ্যই একটু কষ্ট করে ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিবা, যে নাইট্রোজেন হচ্ছে 7, ইলেকট্রন বিন্যাসটা সুন্দরভাবে করে ফেলবা। আর তোমার অক্সিজেনটা হচ্ছে 8, অক্সিজেনটা হচ্ছে 8, সো এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটা 2p4। হ্যাঁ, সো দেখো আমরা কি পড়ছিলাম ভাইয়া, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, সে বিবেচনায় খুব সুন্দরভাবে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে স্যার আমাদের মানে প্রশ্ন যদি আসতো, থিওরিতে এগুলো খুব আসে যে স্যার নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ওই যে থিওরি অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কেন, কারণ তোমার ইসের এটা বাম থেকে ডান দিকে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে একটা ব্যতিক্রম এক্সাম্পল দিয়েছি, এটা খুব কমন, কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক সময় ভুল হয়ে যায়, মানে বিশেষ পরীক্ষা একটা চাপ থাকে তো ওই চাপে। তো এখানে কি ব্যতিক্রম, ভাই দেখো এটা স্বাভাবিকভাবে ওইটা হওয়ার কথা ছিল, কিন্তু এই নাইট্রোজেনের আবার পি অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে আছে। অর্ধপূর্ণ থাকলে কি হয়, অর্ধপূর্ণ থাকলে তোমার যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের প্রতি যে একটা মানে নিউক্লিয়াসে যে আবদ্ধ প্রোটন গুলা, ওগুলোর মধ্যে যে একটা সুন্দরভাবে একটা বন্ড বা মানে তোমার আকর্ষণটা, সেটা খুব শক্তিশালী ভাবে থাকে যখন অর্ধপূর্ণ অথবা পূর্ণ হয় বা সুস্থিত থাকে। তো ওই সময় তোমার তোমার ইলেকট্রন তুমি যে একটা মানে সরাই নিয়ে আসবা, আয়নীকরণ শক্তি মানে তো ওটাই, কক্ষ থেকে সরাই নিয়ে আসে ইলেকট্রন, সরাই নিয়ে আসবা, তখন তোমাকে একটু বেশি শক্তি দেওয়া লাগবে এই অক্সিজেন থেকে যখন তুমি সরাবা সেটার তুলনায়। সেই জন্য অবশ্যই এখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি। ইলেকট্রন শক্তির ক্ষেত্রে একই ঘটনা হতো, তড়িৎচুম্বকতার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা হতো। তো এই জাতীয় তোমার প্রশ্ন হয় আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎচুম্বকতা, এবং এই ধরনের তোমার মনে করো যে তুলনামূলক যে প্রশ্নগুলো করতে বলবে, যে দুটা এক্স এক্স জেড বা যৌগ দিয়ে দিবে, যৌগের মধ্যে তোমার কেন্দ্রীয় পরমাণু তুমি বিশ্লেষণ করবা, দেখবা যে তোমার এইটা এই ক্ষেত্রে তোমাদের মূল যে জিনিসটা লাগবে সেটা আমি বলে দিই, যে একই পর্যায়ের, এটা কিন্তু মূল থিম এটা, ঠিক আছে, একই পর্যায়ের বাম থেকে ডানে, বাম থেকে ডানে এই আয়নীকরণ শক্তি, তোমার ধরো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা, তড়িৎ-ঋণাত্মকতা এই তিনটাই বাড়ে, ঠিক আছে, বাম থেকে যদি তুমি ডান দিকে যাও। এবং একই গ্রুপের এটা কিন্তু খুব মজার একটা বৈশিষ্ট্য, উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে তোমার এই তিনটা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা এই তিনটাই কমে, ঠিক আছে, এটা কিন্তু খুব মজার একটা বৈশিষ্ট্য। এবং এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। তার মধ্যে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে, যে তুমি এটা মেইন বৈশিষ্ট্য, এটা মাথায় রাখবা। এই জাতীয় যত প্রশ্ন আছে তুমি বোর্ড প্রশ্ন তুমি সলভ করবা এই ভিডিওটা দেখার পরে, তারপর তুমি দেখবা যে এগুলো থেকে আসছে। তো এই জাতীয় যত প্রশ্ন আছে প্রথম থিওরি এটা হবে যে বাম থেকে ডান দিকে গেলে তোমার বাড়ে, আর উপর থেকে নিচে দিকে গেলে কমে গ্রুপের। আর কিন্তু যদি এই যে তোমার একটু ব্যতিক্রম যদি থাকে, যে একটু অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলো, তখন কিন্তু একটু ব্যতিক্রম বিবেচনায় ওটা মনে করো যে একটু এদিক ওদিক হবে অবশ্যই। তো এই বিষয়টা তুমি এখানে খেয়াল রাখলে ইনশাআল্লাহ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা থেকে যে ধরনের প্রশ্ন হয়ে আসুক ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা। এবং এটা মোটামুটি একটা ভালো মানে ভালো একটা মানে কনসেপ্ট, কিন্তু এটা খুব মানে এখান থেকে প্রশ্ন আসে সচরাচর ভালো। তো স্ফুটনাঙ্ক গণনাঙ্ক এটা দিতাম না, কিন্তু মানে এটার একটা আছে তো সম্পর্কে আসছে স্ফুটনাঙ্ক গণনাঙ্ক থেকে। তো ভাই দেখো এই স্ফুটনাঙ্ক এবং গণনাঙ্ক এটা প্রথম কথা কোনো পর্যাবৃত্ত ধর্মই কিন্তু না, মানে স্ফুটনাঙ্ক এবং গণনাঙ্ক এটা কিন্তু কোনো পর্যাবৃত্ত ধর্ম না। গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের জন্য, ইলেকট্রনের তোমার গঠনের মানে গঠনের ভিন্নতার কারণে। তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা যদি নতুন হও, তাহলে নতুন হও বা তোমরা ধরো এক্সপার্ট হও, তোমাদের জন্য ভালো হবে যে দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায়ে আছে, সেই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের গণনাঙ্ক স্ফুটনাঙ্কটা ভালোভাবে মুখস্থ করা। গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কি মুখস্থ করা, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক যে কিভাবে হয় কম বেশি হয়, তাপমাত্রা তো মুখস্থ করা ভুলেও দরকার নেই, এবং শক্তির পরিমাণটা না মুখস্থ করলে হবে, তবে পরিমাণটা মানে তোমার একটু মনে রাখা লাগবে। যেমন ধরো তৃতীয় পর্যায়ে তিনটা মৌল আমি র্যান্ডম দিয়ে দিই, তোমার ধরো সিলিকন, সিলিকন, তারপর হচ্ছে তোমার ফসফরাস আর সালফার, ঠিক আছে। দেখো তোমার এখানে প্রশ্ন স্যার কি করবে, প্রশ্ন তোমার ধরো কোনোভাবে ইলেকট্রন বিন্যাস দিবে, তুমি কিছু শনাক্ত করতে হবে যে এই তিনটা মৌল এখানে দেওয়া আছে, তৃতীয় পর্যায়ের মৌল। তো এই তিনটা মৌলকে তোমার স্যার কি বলবে, স্যার বলবে তুমি এটা গণনাঙ্ক স্ফুটনাঙ্ক তারতম্য কারণ দেখাও, অথবা এটার মানে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা আলোচনা করো গ নাম্বারে দিতে পারে, গ নাম্বারে দেয় বেশি, গ নাম্বারও দিতে পারে। তখন তুমি কিভাবে আলোচনা করবে ভাই, কারণটা দেখাতে হবে তোমাকে, কারণটা দেখাতে হবে। তুমি দেখো আমি বলছি কি যে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, তোমাকে ওই এক্সাক্ট শক্তি মনে রাখার দরকার নেই, সরি তোমার যে আয়নীকরণ ওই ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক ওইটা মুখস্থ করা দরকার, বেশি চাপ ফাউল মানে ফাউল ফল চাপ ওসব অবদানের দরকার নেই। তুমি কষ্ট করে জাস্ট ওই যে মানে কোনটা বেশি কোনটা কম এটা একটু মুখস্থ রাখবা। যেমন এটা কিন্তু আমার মুখস্থ, যে তোমার ধরো সিলিকনের যেটা সিলিকন, এটা কিন্তু অনেক বেশি, সম্ভবত 1400 কত ছিল, এটা মুখস্থ করেছি, তোমাকে বলছি এটা মুখস্থ করার কোনো দরকার নেই। তারপর তোমার ফসফরাসেরটা অনেক কম, এটা 100 নিচে ছিল, ফসফরাসের যে তোমার গণনাঙ্ক স্ফুটনাঙ্ক গণনাঙ্ক সম্ভবত এটা কিন্তু 100 নিচে ছিল, ঠিক আছে, 100 নিচে ছিল। আবার সালফারেরটা 100 বেশি ছিল, সালফারেরটা 100 বেশি ছিল, সালফারের যে আয়নীকরণ এটা 100 বেশি ছিল গণনাঙ্কটা।
তো এটার কারণটা কি, কারণগুলো ব্যাখ্যা করতে বলবে। প্রথমে তুমি বলতে পারো যে এটা কোনটা কম বেশি, তারপরে কারণটা। কারণ তোমরা অবশ্যই জানো যে তোমার সিলিকন, এটা সাধারণত দেখা যায় যে সিলিকন ডায়মন্ড হিসেবে, ডায়মন্ড বা পলিমার হিসেবে থাকে এই চারটা হাত দিয়ে সবসময়। এদের মানে বৈশিষ্ট্যটা হচ্ছে এটা। কিন্তু ফসফরাস এটা তোমার মনে করো ওইভাবে কিন্তু এইভাবে থাকে না, তাদের রূপভেদ আছে, P4 আকারে থাকে। কিন্তু ওইটা তোমার এইটা এই যে তোমার যে পলিমার আকারে যেটা থাকে সেটা হচ্ছে কম শক্তিশালী। আবার সালফার কিন্তু দেখা যায় যে তোমার S8 আকারে সবসময় থাকে, মানে সবসময় তো না, মানে ধরো তোমার রূপভেদে আর কি। রূপভেদে মানে হচ্ছে তোমার এটা তোমার এক একটা মৌলের রূপক মানে এক একটা ভাবে পাওয়া যায়। তো সালফার সর্বোচ্চ এই যে S8 আকারে পাওয়া যায়, তো এটা মানে বেশি পাওয়া যায় আর কি। তো এই কারণে কি, এই কারণটা দেখালে সারা খুশি হয়ে যাবে, জানা জিনিস তুমি জানো যে S8 আকারে পাওয়া যায়। এই জন্য এটা যে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই ফসফরাস চেয়ে বেশি। মানে খুব বেসিক একটা তথ্য যেটা তোমাকে বললাম, এটা তোমাদের বই আলোচনা আছে আর কি, বই থেকে দেখে নিবা। তো মূল কথা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়টা তোমরা অবশ্যই পড়বা ভালো একটা প্রিপারেশনের জন্য। এবং এই যে যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাপমাত্রা একটু বেশি এবং কম, এই বিষয়টা একটু ধারণা রাখবা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আর অন্য কিছু করার দরকার হবে না। এই দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার পর্যায়ের এটা এই দুটো পড়লে মোটামুটি হয়ে যাবে।